Sit down, gentlemen. Sit down. হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ইন দিস নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা WBPSC জেইর 2022 যে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিলের ভ্যাকেন্সি এসছে তার এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস সম্বন্ধে ডিসকাস করব। তো ফার্স্টে আমরা এক্সাম প্যাটার্ন সম্বন্ধে একটু দেখে নিই। দেখো, এক্সাম প্যাটার্নে খুব একটা চেঞ্জ হয়নি, বাট তাও একটা মেজর চেঞ্জ আছে, সেটা আমি তোমাদেরকে বলবো। তো এক্সাম প্যাটার্ন প্রতিবারের মতো এবারও হতে চলেছে দুটো স্টেজে এক্সাম, সেটা হচ্ছে প্রিলিমস অ্যান্ড নেক্সট হচ্ছে তোমাদের ইন্টারভিউ। তো প্রিলিমসে বেসিক্যালি 200 মার্কসের একটা পেপার হবে, সেখানে 100টা কোয়েশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনে 2 মার্কস করে, এবং সেটা কমপ্লিটলি টেকনিক্যালের ওপর হবে। তোমরা জানো WBPSC জেই সেখানে নন টেকের কোনো ব্যাপার থাকে না, SSC জেই বা আদার্স RRB যে অন্য এক্সামের মতো। সেখানে পিওরলি তোমার ব্রাঞ্চ থেকে, তোমার যে কনসার্ন ব্রাঞ্চ সেখান থেকে 100টা কোয়েশ্চেন আসবে টেকনিক্যাল এবং 200 মার্কস থাকবে, ঠিক আছে। এবং সেকেন্ড স্টেজ সেটা হচ্ছে ইন্টারভিউ। যদি তোমরা প্রিলিমসের কাট অফ ক্লিয়ার করো, সেখানে তোমার ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউ টোটাল 100 মার্কসের ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউয়াররা আউট অফ 100 তোমাকে মার্কিং করবে। দেখো, এখানে চেঞ্জটা কোথায় আছে। প্রতি বছর ইন্টারভিউতে একটা কাট অফ মার্কস থাকতো, এবছর সেই ইন্টারভিউর কাট অফ মার্কসটা সরিয়ে দেওয়া হয়েছে। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। তো ইন্টারভিউতে কাট অফ মার্কসটা নেই, এটাতে অ্যাডভান্টেজ হয়েছে না ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, সেটা এবার আমরা একটু ডিসকাস করি। দেখো, এটা একদিক থেকে দেখতে গেলে অ্যাডভান্টেজ। ওয়াই? কারণ ব্যাপারটা হচ্ছে প্রতি বছর ধরো অনেক স্টুডেন্ট থাকতো যারা প্রিলিমসে খুব ভালো মার্কস পেতো, 150 বা 160, বাট ফাইনাল মেরিট লিস্টে তাদের নাম আসতো না। কারণ দেখো, ফাইনাল মেরিট লিস্ট যেটা হবে সেটা হচ্ছে প্রিলিমসে যে মার্কসটা পাবে এবং ইন্টারভিউতে যে মার্কসটা পাবে সেটা প্লাস হবে। এবার তাদের ক্ষেত্রে কি হতো, প্রিলিমস হয়তো ভালো স্কোর করলো, সেখানে ধরো তোমার মোটামুটি 150 160 স্কোর করলো, বাট ইন্টারভিউয়ারদের তাকে পছন্দ হলো না, ইন্টারভিউতে তাকে কাট অফ মার্কসটাই দিল না, সেক্ষেত্রে কি হলো, সে ডিসকোয়ালিফাই হয়ে গেল। দেখো, ইন্টারভিউর একটা প্রবলেম থাকে, সব ক্যান্ডিডেটকে সব ইন্টারভিউয়ারের পছন্দ নাও হতে পারে। কোনো ইন্টারভিউয়ারের কোনো ক্যান্ডিডেটকে খুব ভালো লাগতে পারে, আবার সেই সেম ক্যান্ডিডেট অন্য একজন ইন্টারভিউয়ারের কাছে খারাপ হতে পারে। সো এটা পার্সপেক্টিভের ব্যাপার থাকে, এটা হিউম্যান সাইকোলজি বা হিউম্যান পার্সপেক্টিভের ব্যাপার থাকে যে ইন্টারভিউয়ার তোমাকে কীভাবে জাজ করছে। সেই দিক থেকে দেখতে গেলে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল। বাট এবছর কি হবে, এবছর সেই ডিসঅ্যাডভান্টেজের কোনো চান্স নেই। কেন? তুমি যদি প্রিলিমসে কোয়ালিফাই করো তাহলে তোমার একটা চান্স থাকবে মেরিট লিস্টে আসার। সেখানে ইন্টারভিউয়াররা তোমাকে এই কাট অফের পার্সপেক্টিভে ছাড়তে পারবে না, তোমাকে মিনিমাম একটা মার্কস দেবে এবং সেই যে মার্কসটা পাবে সেটা প্রিলিমসের মার্কসের সঙ্গে যোগ হবে এবং তুমি মেরিট লিস্টে আসতে পারো যদি সেটা মেরিট লিস্টে যে কাট অফ হবে সেটা ক্লিয়ার হয়। তো এখানে তোমার অ্যাডভান্টেজটা কোথায়? ধরো সাপোজ তুমি ধরো 160 পেয়েছো এবং কেউ একজন 120 পেয়েছে, এবার তুমি 160 পেয়ে ইন্টারভিউতে তোমাকে 20 মার্কস দিল, তোমার টোটাল কত হলো 180। এবার ধরো যে 120 পেয়েছে সে ইন্টারভিউ খুব ভালো দিল, সেখানে তাকে 50 মার্কস দেওয়া হলো ইন্টারভিউতে, তাহলে তার টোটাল কত হলো, সেখানে টোটাল হলো 170। তাহলে অ্যাডভান্টেজ তোমার ফরে থাকলো। যদি তোমাকে এই 20 মার্কস দেখে তোমার ইন্টারভিউতে ছেড়ে দিও তাহলে তোমার কোনো চান্স থাকতো না এই মেরিট লিস্টে আসার। তো এই বছর একটা গোল্ডেন অপরচুনিটি আছে, যদি তুমি প্রিলিমসে খুব ভালো মার্কস করতে পারো সেখানে তোমার চান্স থাকবে মেরিট লিস্টে আসার। কারণ দেখো, এবছর প্রিলিমস খুব ভাইটাল হতে চলেছে, প্রিলিমসে যত বেশি মার্কস তুমি সিকিউর করে রাখবে তত তোমার চান্সেস বেড়ে যাবে ফাইনাল মেরিট লিস্টে সিলেকশন হওয়ার। ওকে, সো প্রিলিমসটা খুব ভালো করে তোমাকে দিতে হবে। তো এটা গেল এক্সাম প্যাটার্নের ব্যাপারে। এবার চলো আমরা একটু ডিসকাস করবো সিলেবাস সম্বন্ধে। তো আজকের এই ভিডিওতে আমি বেসিক্যালি আজ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে সিলেবাস আছে সেটা ডিসকাস করব। তো তার জন্য চলো বোর্ডে যাই। তো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন সিলেবাসের যে নোটিফিকেশনটা দিয়েছে সেখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের 10টা টপিক সম্বন্ধে বলা আছে। তো সেগুলো দেখো কি কি। ফার্স্ট হচ্ছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল, মানে হচ্ছে সোম। সেকেন্ড হচ্ছে থিওরি অফ স্ট্রাকচার, থিওরি অফ স্ট্রাকচারে 4টে টপিকের ব্যাপারে বলা হয়েছে, সেটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যানালাইসিস, কংক্রিট স্ট্রাকচার্স মানে RCC, রেনফোর্স সিমেন্ট কংক্রিট, স্টিল স্ট্রাকচার, এবং একটা টপিক বলা আছে সেটা হচ্ছে টিম্বার স্ট্রাকচার। দেখো, টিম্বার স্ট্রাকচার নামে কোনো সাবজেক্ট না তো তোমাদের বিটেকে ছিল না তো তোমাদের ডিপ্লোমাতে ছিল। টিম্বার স্ট্রাকচারে বেসিক্যালি কি আসতে চলেছে আমার যতটা মনে হয়, দেখো টিম্বার স্ট্রাকচারে আমরা ডোরস, উইন্ডোজ এগুলো পড়েছি, এছাড়া আগেকার যুগে দেখবে স্টেয়ার্স কেস হতো টিম্বারের, ঠিক আছে। তো প্রতিবারই কোশ্চেন তোমরা দেখতে পাও যে ডোরসের এই পার্টটাকে কি বলে, সিল কোনটাকে বলে, জ্যাম কোনটাকে বলে, স্টাইল কোনটাকে বলে। তো এই পার্টগুলোকে কোন পার্টটাকে কি বলে এই সংক্রান্ত কোশ্চেন আসতে চলেছে। তাছাড়া টিম্বার স্ট্রাকচারে বেশি কিছু আমাদের সিলেবাসে ছিল না। টিম্বার স্ট্রাকচারে টিম্বারের যে সব স্ট্রাকচার আছে সেটা স্টেয়ার কেস হোক, উইন্ডো হোক, ডোর হোক, তার কোন পার্টটাকে কি বলে এই সংক্রান্ত কোশ্চেন তোমাদের আসতে পারে। এবার আসি কনস্ট্রাকশন মেটেরিয়াল
অ্যান্ড প্র্যাকটিস, এটা বেসিক্যালি বিএমসি, বিল্ডিং মেটেরিয়াল অ্যান্ড কনস্ট্রাকশন। বিএমসি তোমরা জানো বেসিক্যালি তোমার এখানে পুরোটাই থিওরিটিক্যাল পার্ট, এখানে ডাইরেক্ট তোমাদের কোনো নিউমেরিক্যালের তো ব্যাপার নেই, এখানে ডাইরেক্ট তোমাদের কোশ্চেন আসবে থিওরির ওপর থেকে, ঠিক আছে। এবার হচ্ছে ফিল্ড সার্ভেইং দেখো এটা নিউমেরিক্যালও এখান থেকে আসতে পারে, এখানে তোমাদের বেসিক্যালি নিউমেরিক্যালও আছে, যেমন ধরো কম্পাস সার্ভে থেকে নিউমেরিক্যাল আছে, চেন সার্ভে থেকে নিউমেরিক্যাল আছে, লেভেলিং থেকে নিউমেরিক্যাল আছে, আর থিওরি কোশ্চেন তো আছেই। এবারে এস্টিমেশন, কস্টিং অ্যান্ড কন্ট্রাক্টস, ঠিক আছে। এখানে তোমাদের তিনটে জিনিসে পড়তে হবে, এস্টিমেশন, কস্টিং এবং কন্ট্রাক্ট সম্বন্ধে পড়তে হবে। কন্ট্রাক্টস বলতে কন্ট্রাক্টস কী কী টাইপের কন্ট্রাক্টস হয়, টেন্ডার কি, আর্নেস্ট মানি কি, সিকিউরিটি ডিপোজিট কি, কন্ট্রাক্টসের মানে একটা টেন্ডার ফ্লোট করতে গেলে যে বেসিক্যালি ইম্পর্টেন্ট টার্মসগুলো থাকে সেগুলোর সম্বন্ধে আসতে পারে। স্ক্র্যাপ ভ্যালু কি, ভ্যালু কস্ট, স্যালভেজ ভ্যালু কি, কোনো একটা প্রোডাক্টের বা কোনো একটা অ্যাসেটের সেটার স্ক্র্যাপ ভ্যালু, স্যালভেজ ভ্যালু, এই সংক্রান্ত যে তোমাদের থিওরি বেসিক্যালি ছিল সেগুলো সম্বন্ধে আসতে পারে। এবারে আসছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং। তো পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি কিছু না, আমরা যেটা পড়েছি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং সেটাই। এখানে দুটো জিনিস আছে, এখানে বলা হয়েছে ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটারি ইঞ্জিনিয়ারিং। ওয়াটার সাপ্লাই মানে হচ্ছে তোমার যেখানে ওয়াটার পিউরিফিকেশনের পার্ট আছে, যে আমরা ওয়াটার কীভাবে পিউরিফাই করি, কত ধরনের পিউরিফিকেশন মেথড আছে, সেখানে ফিল্ট্রেশন আছে, ডিসইনফেকশন আছে, স্ক্রিনিং আছে, তার বিভিন্ন প্রসেস, কী কী প্রসেস ইউজ করি, কী কী কেমিক্যালস ইউজ করি, পুরো যে তোমাদের ওয়াটার পিউরিফিকেশনের পার্টটা তোমাদের ছিল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের সেটা। এবং স্যানিটারি ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট। ওয়াটারটা ইউজ করার পর সেটার যে সিওয়েজটা তৈরি হচ্ছে সেটার কিভাবে পিউরিফিকেশন হবে, সেখানে বিভিন্ন বিওডি কি, সিওডি কি, এই সংক্রান্ত যে পার্টটা মানে ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিংয়ের যে পার্টটা সেটা এখানে আছে। সেই ওয়েস্ট ওয়াটার কীভাবে পিউরিফাই করবো সেই পার্টটাও। নেক্সট টপিক দেখো ইরিগেশন। ইরিগেশনে তোমরা জানোই টাইপস অফ ইরিগেশন, ওয়াটার রিকোয়ারমেন্টস অফ ক্রপস, ক্যানালস, ওয়ার্স, নচেস, ব্যারেজেস, এই সংক্রান্ত কোয়েশ্চেন। এছাড়াও এখানে হাইড্রোলজি আছে। হাইড্রোলজি মানে হাইড্রোলজি সেখানে কী কী থাকতে পারে, যেমন ধরো মেজারমেন্ট অফ রেনফল, সেখানে থিজন পলিকান মেথড ছিল, রান অফ কি, সাইমন্স রেন গেজ কত টাইপের হয়, কী কী রেন গেজ হয়, এই সংক্রান্ত যে কোশ্চেনগুলো ছিল সেটা। দেখো সিলেবাসের আমি ডিটেলসে যাচ্ছি না, কারণ তোমাদের অলরেডি যে নোটিফিকেশন ছিল সেটাতে ডিটেলসে দেওয়া আছে, সেটা তোমরা ডেসক্রিপশনে গেলে তার লিঙ্ক পেয়ে যাবে, অথবা ফার্স্ট কমেন্টে সেখানে লিঙ্ক দেওয়া আছে নোটিফিকেশনটা, সেখানে গিয়ে নোটিফিকেশনটা তুমি ডাউনলোড করে নিতে পারো। এরপর দেখো যে টপিকটা সেটা হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ে। রোডস অ্যান্ড হাইওয়ে মানে হচ্ছে পিওরলি হাইওয়ে ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। হাইওয়ে ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে একটু বলি। দেখো হাইওয়ে ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি ইম্পর্টেন্ট পার্টস বলতে তোমার যেটা হাইওয়ে যে জিওমেট্রিক ডিজাইন অফ রোডস, যেখানে স্টপিং সাইড ডিস্টেন্স, ওভারটেকিং সাইড ডিস্টেন্স আছে, সাবমিট কার্ভস আছে, ভ্যালি কার্ভস আছে, সেই জায়গাটা থেকে প্রচুর কোশ্চেন আসবে, সেটা ইনফরমেশন বেস হোক বা সেটা নিউমেরিক্যাল বেস হোক, ফর্মুলা বেসড হোক, সেখান থেকে কোশ্চেন কিন্তু আসবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ হাইওয়ে ইঞ্জিনিয়ারিং। এবং থিওরি কোশ্চেন বলতে তোমাদের টাইপস অফ পেমেন্ট, রিজিড পেমেন্ট, সেখানে কী কী ইউজ হয়, টার ইউজ হয়, বিটুমেন ইউজ হয়, টাইপস অফ বিটুমেন, টাইপস অফ টার। তারপর তোমার রিজিড পেমেন্টে সেখানে তোমার কনস্ট্রাকশন জয়েন্ট, এক্সপেনশন জয়েন্ট, এই যে পার্টগুলো ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। তারপর আছে সয়েল মেকানিক্স অ্যান্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং। এখানে তুমি জানো সয়েল মেকানিক্স থিওরি অ্যাজ ওয়েল অ্যাজ ইনফরমেশন বেস অ্যাজ ওয়েল অ্যাজ নিউমেরিক্যাল। তো এই তিন টাইপের কোশ্চেন এখান থেকে সয়েল মেকানিক্স থেকে আসে। এবং লাস্ট একটা টপিক দেওয়া আছে সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। দেখো ড্রয়িং থেকে যেমন আইসোমেট্রিক ভিউ, ঠিক আছে, তারপরে স্কেল সংক্রান্ত যেসব কোশ্চেন, ড্রয়িংস থেকে তোমাদের নিউমেরিক্যালও দিতে পারে। দেখো ড্রয়িংসের কিছু কিছু পার্ট তুমি সার্ভেতেও পাবে। সার্ভে যদি ইন্ট্রোডাকশন পড়ো সেখানে দেখবে শ্রিঙ্ক স্কেল কি, শ্রিঙ্ক লেন্থ কি, কোনো একটা ম্যাপ সেটা শ্রিঙ্ক হয়ে গেছে, অরিজিনাল স্কেল এত ছিল, শ্রিঙ্ক রেশিও এত, শ্রিঙ্ক স্কেল কত, এই টাইপের যে নিউমেরিক্যাল সেখান থেকে আসতে পারে, ঠিক আছে। তো এই ছিল 10টা টপিক মোটামুটি, ঠিক আছে। এবার বেসিক্যালি যেখানে সবার কনফিউশন হচ্ছে সেই কনফিউজিং পার্টটা নিয়ে একটু ডিসকাস করার পালা। সেই কনফিউজিং পার্টটা কি? সেই কনফিউজিং পার্টটা তিনটে সাবজেক্টসকে নিয়ে। ফার্স্ট, এখানে ফ্লুইড মেকানিক্স মেনশন নেই, তাহলে কি ফ্লুইড মেকানিক্স আমাদেরকে পড়তে হবে? সেকেন্ড, হাইওয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ট্রাফিক মেনশন নেই, তাহলে কি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং আমাদেরকে পড়তে হবে? থার্ড, তুমি যদি দেখো আরসিসির পার্টটা, সেখানে তোমাদের অনলি ওয়ার্কিং স্ট্রেস মেথড মেনশন আছে, তাহলে কি আমাদের লিমিট স্টেটও পড়তে হবে? তো চলো এক এক করে তোমাদেরকে কনফিউশনগুলো ক্লিয়ার করছি। ফার্স্টে আসি ফ্লুইড মেকানিক্সের ব্যাপারে, যেটা সবার মুখে এখন কোশ্চেন। অনেকে আমাকে ডাউট এখনও পর্যন্ত ফোন করে জিজ্ঞেস করছে, স্যার এই ফ্লুইড মেকানিক্স কি পড়তে হবে? দেখো আমি তোমাদেরকে বলি পড়তে হবে, দেওয়া থাকুক না থাকুক পড়তে হবে। কারণ কি, আমাদের এই ফ্লুইড মেকানিক্স যে টপিকটা সেটা ইনডাইরেক্টলি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইরিগেশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত। দেখো ইরিগেশনে একটা টপিক দেওয়া আছে ক্যানেলস। ক্যানেলসে তুমি জানো তো সেখানে নচেস আছে, ওয়ার্স আছে, ব্যারেজ আছে,
ড্যামস আছে, এগুলো সব ইরিগেশন ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট। তো এখানে টার্বুলেন্স ফ্লো, ব্যারেজ, ওয়ার্স, ড্যামস, এখানে কত ধরনের ফ্লো হয়? টার্বুলেন্স ফ্লো হয়, ল্যামিনার ফ্লো হয়। টার্বুলেন্ট ফ্লো অ্যান্ড ল্যামিনার ফ্লো কিসের টপিক? ফ্লুইড মেকানিক্সের টপিক, পড়তে হবে। এই যে তোমার ড্যামস, এই যে তোমার ক্যানেল, ক্যানেল কী টাইপের চ্যানেল? ওপেন চ্যানেল। সো ফ্লুইড মেকানিক্সের এই পার্টটা কোনটাকে কানেক্ট করছে? ওপেন চ্যানেল ফ্লোকে কানেক্ট করছে। তুমি দেখো সাবজেক্টসগুলো আমাদের অন্য, বাট কোথাও না কোথাও ফ্লুইড মেকানিক্স এই দুটো সাবজেক্টকে কানেক্ট করছে, এই সাবজেক্টগুলোকে কানেক্ট করছে। তো তোমাদের ফ্লুইড মেকানিক্স ছাড়লে হবে না, পড়তে হবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আরেকটা তোমাদের উদাহরণ দিই, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, সেখানে সেডিমেন্টেশন পড়েছো তো? সেডিমেন্টেশনের সেটলিং ভেলোসিটি বলে একটা ওয়ার্ড আছে। সেটলিং ভেলোসিটি কিসে ফাইন্ড করি? স্টোকস ল। কোথা থেকে এসছে? ফ্লুইড মেকানিক্স থেকে এসছে। দেখো ফ্লুইড মেকানিক্সের কিছু টপিক তার মানে তোমাদেরকে পড়তে হবে। কী কী টপিক্স? ওপেন চ্যানেল ফ্লো পড়তে হবে, ফ্লো থ্রু নচেস অ্যান্ড ওয়ার্স পড়তে হবে, ল্যামিনার ফ্লো পড়তে হবে, টার্বুলেন্ট ফ্লো পড়তে হবে, বেসিক ইন্ট্রোডাকশন অফ ফ্লুইড মেকানিক্স সেটা পড়তে হবে। হ্যাঁ, কিছু টপিক তুমি ছাড়তে পারো, যেমন ধরো তোমার ওখানে কিছু টপিক আছে, যেমন ধরো প্রেশার অন সারফেসেস, প্রেশার অন এ পার্টিকুলার পয়েন্ট। যেমন ধরো তোমার ওখানে একটা চ্যাপ্টার আছে প্রেশার অন পয়েন্টস, মানে দেখবে তোমার সেখানে ম্যানোমিটার, ইউটিউব ম্যানোমিটারের কোনো একটা পয়েন্ট দিয়ে দিল, এ বি দুদিকে পয়েন্ট দিয়ে দিল, কোন পয়েন্টে কত প্রেশার, ঠিক আছে, ইনভার্টেড ইউটিউব, এইগুলোকে তুমি ছাড়তে পারো, এই টপিকগুলোকে ছাড়তে পারো। বাট যে টপিকগুলো আমি তোমাদেরকে বললাম বেসিক ইন্ট্রোডাকশন, সেখানে ডিসচার্জ কি, ভেলোসিটি কি, দেখো ডিসচার্জ, ভেলোসিটি, এই টপিকগুলো এনভায়রনমেন্টের সঙ্গে কিন্তু যুক্ত। তাহলে তোমাদের বেসিক চ্যাপ্টারটা পড়তে হবে, ডিসচার্জের ইউনিট কি, ঠিক আছে, ভেলোসিটি ডিসচার্জের কানেকশন কি, ঠিক আছে, এগুলো পড়তে হবে। তাছাড়াও যে টপিকগুলো বললাম, ওপেন চ্যানেল ফ্লো তোমাদেরকে পড়তে হবে, ল্যামিনার ফ্লো, টার্বুলেন্ট ফ্লো তোমাদেরকে পড়তে হবে, এবং যে বললাম ফ্লো থ্রু নচেস অ্যান্ড ওয়ার্স, মানে ফ্লো থ্রু ওপেন চ্যানেলস বেসিক্যালি যেটা, এই টপিকগুলো তোমাকে পড়তে হবে। ফ্লুইড মেকানিক্স ছাড়লে হবে না। মানে কি, ধরো এইখান থেকে যদি তোমাকে কোয়েশ্চেন করে দেয়, তুমি বলবে স্যার ফ্লুইড মেকানিক্স তো নেই, বাট আছে, ইনডাইরেক্টলি তোমাদের ফ্লুইড মেকানিক্স আছে। যেখানে ইরিগেশন ঢুকে গেছে, এনভায়রনমেন্টাল ঢুকে গেছে, তার মানে ফ্লুইড মেকানিক্স সেখানে ঢুকে গেছে। তাই যদি তুমি ফ্লুইড মেকানিক্স ছাড়ো, তুমি বোকামি করবে, কারণ সেখান থেকে যদি দেখো, আমি গ্যারেন্টি দিতে পারি সেখান থেকে কোয়েশ্চেন আসবে, বাট যদি কোয়েশ্চেন চলে আসে, তুমি ডিনাই করতে পারবে না, তুমি পিএসসিকে এটা বলতে পারো না যে ফ্লুইড মেকানিক্স ছিল না, তুমি কোয়েশ্চেন কোথা থেকে দিয়েছো। পিএসসিও সেই জায়গায় নিজের মাথা খাটাবে, সেখান থেকেই কোয়েশ্চেন দেবে যেটা এনভায়রনমেন্টাল বা ক্যানেলসের সঙ্গে জড়িত, ঠিক আছে। তো ওই টপিক্সগুলো তোমরা পড়ে নিও, আর পারলে পুরো ফ্লুইড মেকানিক্স পড়ে নিও, ক্ষতি কী আছে? এক্সট্রা নলেজ হলে যদি কোয়েশ্চেন চলে আসে, তুমি কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারবে। এবার চলো আমরা যাই সেকেন্ড কনফিউশন, সেটা হচ্ছে আরসিসির ওয়ার্কিং স্ট্রেস মেথড আছে বাট লিমিট স্টেট নেই, পড়বো? নিশ্চয়ই পড়বে, কারণ দেখো আরসিসির টপিকটা তোমাদের তো বলে দিয়েছে, তো সেখানে লিমিট স্টেটের কিছু কিছু ইনফরমেশন, কিছু কিছু মানে ডাইরেক্ট ইনফরমেশন বেসড মানে নিউমেরিক্যাল ভ্যালু বেসড কোয়েশ্চেন দিতে পারে, ডাইরেক্ট ফর্মুলা বেসড কিছু কোয়েশ্চেন দিতে পারে, সেখানে তুমি ডিনাই করতে পারবে না। তাই যখন আরসিসি বলেছে তুমি পুরোটা পড়বে, ওয়ার্কিং স্ট্রেসও পড়বে, লিমিট স্টেটও পড়বে, ঠিক আছে। সেখানে তুমি কিন্তু বলতে পারবে না যে লিমিট স্টেট থেকে কেন কোয়েশ্চেন দিচ্ছ, কারণ মেনশন করে দিয়েছে, ঠিক আছে। তো পড়ে নেওয়াটা সেফ হবে। এবং থার্ড কনফিউশন, যে হাইওয়েতে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং দেওয়া নেই, আমি কি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পড়বো? দেখো এক্ষেত্রে তুমি ছাড়তে পারো, কারণ হাইওয়ের বেসিক্যালি যে টপিকগুলো দেওয়া আছে সেখানে ট্রাফিক ইঞ্জিনিয়ারিংয়ের কোনো উল্লেখ নেই। তো সেক্ষেত্রে আমি বলবো ট্রাফিক ইঞ্জিনিয়ারিংটা তুমি ছাড়তে পারো, ঠিক আছে। বাট লিমিট স্টেট ছেড়ো না এবং ফ্লুইড মেকানিক্স ছেড়ো না, পড়ে নাও, অনেক টাইম আছে। দেখো এক্সাম মোটামুটি এপ্রিল মাসে হবে, ঠিক আছে। আমি প্রেডিক্ট করছি এপ্রিলের 3rd উইক টু 4th উইক হবে। তো এপ্রিল মাসে যতটা টাইম পাবে সেটা তোমাদের জন্য বোনাস, বাট ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 4 মাস তোমাদেরকে টাইম আছে, 4 মাস ইজ এনাফ, ঠিক আছে। তো এই গেল সিলেবাস পার্ট। তো বন্ধুরা এবার আমি ডিসকাস করব মোস্ট অ্যাওয়েটেড টপিক, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করছো যে কি কি ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে, কোন কোন টপিকগুলো পড়লে সেখান থেকে কোশ্চেন আসবে এবং রাতারাতি আমার সিলেকশন হয়ে যাবে, আর কিছু পড়তেই হবে না আমাকে। তো বন্ধুরা আমি তোমাদেরকে বলবো ক্ষমা করো আমাকে, এটা এবছর আমি বলতে পারবো না। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। এবছর এটা সেই বলতে পারবে যে কোশ্চেন পেপার সেট করছে। তো তোমার যদি নাম্বার জানা আছে তাহলে তাকে ফোন করে জিজ্ঞেস করে নিতে পারো, হ্যাঁ যদি সে বলে। দেখো জোকস অ্যাপার্ট, বেসিক্যালি আগে যেটা প্যাটার্ন ছিল যে আগে কিছু ইম্পর্টেন্ট টপিকস থাকতো প্রতি বছর, সেখান থেকেই কোশ্চেন আসতো, তাই সবাই প্রেডিক্ট করে নিত যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট, সেগুলো পড়লেই তারা মোটামুটি 70 to 80% কোশ্চেন পেয়ে যেত। বাট এখন যদি তুমি দেখো কোশ্চেনের প্যাটার্ন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। কেউ যদি এবছর এসএসসির এক্সাম দিয়েছো তারা জানো যে এবছর এসএসসির যে কোশ্চেন হয়েছে সেখানে অনেক স্টেটমেন্ট বেসড কোশ্চেন এসছে, যেখানে তোমাদের 1 2 3 4 4টে স্টেটমেন্ট দেওয়া আছে,
নিচে 4টে অপশন দেওয়া আছে ABCD, কোন স্টেটমেন্টগুলো ঠিক, কোনটা ঠিক না বা কোনোটাই ঠিক নয়, সেই টাইপের অপশন। এই টাইপের প্যাটার্ন কিন্তু ইঞ্জিনিয়ারিং সার্ভিসের। এসএসসি এই টাইপের কোশ্চেন কোনোদিন করতো না, বাট এবছর করছে। কারণ কি, এখন কম্পিটিশন খুব বেশি বেড়ে গেছে। নর্মাল কোশ্চেন করলে ছেলেরা 200-র মধ্যে 180 160 তোলাটা কোনো ব্যাপারই ছিল না। তাই এসএসসিও চাইছে, তাদের প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছে। এবার যদি কথা বলি WBPSC জেই বা এই এক্সামের, সেখানে আগে যখন কোশ্চেন করতো সিলেক্টররা, সেখানে স্টুডেন্টদের একটা বই পড়লেই হয়ে যেত। সেটা কোন বইটা? যেমন বিটেকে আমাদের অর্গানাইজার ছিল বা ডিপ্লোমাতে ম্যাট্রিক্স, সেই রকম WBPSC জেইর একটাই ওষুধ ছিল, সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারদের কম্পিটিটিভ এক্সামের বাইবেল, দ্যাট ইজ গুপ্তা অ্যান্ড গুপ্তা, এই বইটা। বাট সেসব এখন অতীত। 2020 নভেম্বর মাসে হওয়া অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের যদি পেপার দেখো, সেখানে যারা শুধু গুপ্তা কোয়েশ্চেন পড়ে গেছে, টেক্সট বুক না পড়ে, কনসেপ্ট ক্লিয়ার না করে তার অ্যান্সার মুখস্থ করে গেছে, তারা এক্সাম হল থেকে বেরিয়ে রীতিমতো দেওয়ালে মাথা ঢুকেছে। কেন? কারণ সে বছর যে কোয়েশ্চেন এসেছিল সেটা সম্পূর্ণ কনসেপচুয়াল বেস, 50% কোয়েশ্চেন ফ্রম দ্য কনসেপ্ট। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি পারতে, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তুমি পারবে না। তুমি দেখবে 35 to 40% কোয়েশ্চেন এসেছিল স্ট্রাকচারাল সাবজেক্ট থেকে, যেটা কখনোই WBPSCর প্যাটার্ন ছিল না টেকনিক্যাল এক্সামের ক্ষেত্রে। তো সেই জন্যই বলছি, যদি কোনো ইউটিউব চ্যানেল তোমাদেরকে বলছি এটা ইম্পর্টেন্ট, ওটা ইম্পর্টেন্ট, সার্ভে পড়ে নাও, সেটা ইম্পর্টেন্ট, ইরিগেশন পড়তে হবে না, হাইড্রোলজি পড়তে হবে না, সেখান থেকে কোশ্চেন আসে না, তোমরা সয়েল মেকানিক্স পড়ে নাও, শুনবে কথা বাট ফলো করবে না। কেন? কারণ আমি তোমাদের একটাই কথা বললাম, জাস্ট গো থ্রু 2020 নভেম্বরে যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের WBPSC কোশ্চেন হয়েছিল, সেই কোশ্চেনটা দেখো, ঠিক আছে? সেখানে সম্পূর্ণ কনসেপচুয়াল বেস কোশ্চেন। হ্যাঁ, এবার যদি দিয়ে দেয় সহজ কোশ্চেন, সেটা তোমাদের জন্য ভালো, বাট প্রিপেয়ার কেন হবে না? দেখো, এমনিতে WBPSC জেইর ভ্যাকেন্সি 3 বছর 4 বছর অথবা 4-5 বছর পর আসছে। সেখানে তোমরা কেন এত টাইম থাকতে, 4 থেকে 4.5 মাস তোমাদের কাছে টাইম আছে, সেখানে কেন শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিক্সের ওপর ফোকাস করে তোমরা নিজের সিলেকশনকে বিপদে ফেলবে? এবার আমি দেখো 1-2 মিনিট নিয়ে আমি তোমাদেরকে বলবো যে বেসিক্যালি এই যে WBPSC জেইর এক্সাম হবে, তার জন্য তোমরা কিভাবে প্রিপেয়ার করবে। দেখো, আমি তোমাদেরকে বললাম যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 4 মাস তোমাদের কাছে টাইম তো আছেই, এবং এপ্রিলে যতটা দিন পাবে, আমি প্রেডিকশনে বললাম 3rd উইক বা 4th উইক এক্সাম হবে, তো 15 দিন মিনিমাম পাবে, বা যতটাই পাও তোমাদের জন্য সেটা বোনাস। তো সেখানে তোমরা কিভাবে প্রিপেয়ার করবে? দেখো, এটাকে তোমরা দুভাগে ভাগ করো, 3 মাস প্লাস 1 মাস, বাকি যেটা হবে সেটা বোনাস তোমার, সেখানে তোমার আদার্স রিভিশন হবে, বারবার প্র্যাকটিস হবে। 3 মাসে তোমরা কি করবে? প্রথম 3 মাসে তোমরা সাবজেক্টের টেক্সট বুক নেবে। যারা অফলাইনে কোচিং নিয়েছো তাদের জন্য ঠিক আছে, অফলাইনে যেটা পড়াচ্ছে সেটা পড়ো, সাথে সাথে টেক্সট বুকের সঙ্গে সেই টপিকগুলো ট্যালি করে করে টেক্সট বুকটাও শেষ করো। এটা 3 মাসে তোমাদের প্ল্যান থাকবে। যারা ধরো অফলাইনে কোচিং কোথাও পড়ছো না, যে ঘরে বসে প্রিপারেশন করবে, তারা কি করবে? টেক্সট বুক নাও। ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক চ্যানেল আছে, এক একটা সাবজেক্ট দেখো, ওই সাবজেক্টে কোন টিচারের পড়ানোটা তোমার ভাল লাগছে, তার সেই সাবজেক্টের পুরো প্লে লিস্টটা ডাউনলোড করে নাও, এবং সেই প্লে লিস্টের এক একটা ভিডিও শেষ করো। টেক্সট বুক তোমার কাছে থাকবে, সেই টেক্সট বুকটার সাথে সাথে তার সে যে পড়াচ্ছে পার ভিডিওতে, সেটা ট্যালি করে করে টেক্সট বুক প্লাস ভিডিও, এই দুটোকে ট্যালি করে পুরো সাবজেক্টটা কনসেপচুয়ালি শেষ করো। এইভাবে 3 মাস চলবে। 3 মাস তোমরা সাবজেক্ট পড়বে, ইউটিউবের যে কোনো একটা টিচারের ভিডিও নেবে। দেখো, এমন করো না যে আজ এই টিচারের কাছে পড়ছি, 2টো ভিডিও এর কাছে পড়লাম, 2টো ভিডিও ওর কাছে পড়লাম, এতে টাইম ওয়েস্ট হবে, কনসেপ্টটা তোমাদের কাছে ভালোভাবে ক্লিয়ার হবে না। তাই যে কোনো একটা টিচার চুজ করবে, এবং সেই টিচার চুজ করার পর তার সম্পূর্ণ ভিডিও সেই সাবজেক্টে শেষ করবে টেক্সট বুকের সাথে সাথে। এইভাবে তোমরা 3 মাস কাটাবে। 3 মাসে পুরো কনসেপ্টটা শেষ করবে, এবং 4র্থ মাস, দেখো 4th মাস যেটা হবে, সেখানে তোমরা কি করবে? প্র্যাকটিস, টেস্ট সিরিজ দেওয়া শুরু করবে, কারণ তোমরা 3 মাসে মোটামুটি সব সাবজেক্ট শেষ করে নাও। দেখো, এটা আমি তাদের জন্য বলছি যারা নতুনভাবে প্রিপারেশন শুরু করেছো, যারা অলরেডি প্রিপেয়ার্ড হয়ে আছো, যাদের সাবজেক্টের কনসেপ্টগুলো অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, সাবজেক্ট অলরেডি পড়ে নিয়েছো, এসএসসি জেই দিয়ে দিয়েছো, আরও অন্য কোনো টেকনিক্যাল এক্সাম অন্য স্টেটে দিয়েছো, তাদের তো সাবজেক্ট ক্লিয়ার আছে। তারা কি করবে? তারা তো সিম্পলি সেই রিভিশন করবে। তোমরা যে শর্ট নোটস বানিয়েছিলে সেই শর্ট নোটসটা বারবার রিভিশন করবে, যে টপিকটা ভুলে গেছো সেটা আবার পড়বে, কন্টিনিউয়াস টেস্ট সিরিজ দেবে। তাদের একটাই উপায়, রিভিশন অ্যান্ড টেস্ট সিরিজ, এবং যে টপিকটা ভুলে যাবে সেটা একবার খুলে দেখে নেবে। যারা নতুন তাদের জন্য বললাম, প্রথম 3 মাস তোমরা সাবজেক্টের কনসেপ্ট বিল্ড করবে, সাবজেক্ট সব শেষ,
এবং সাবজেক্টের কনসেপ্ট বিল্ড করতে করতে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট শর্ট নোটস বানাবে। সেখানে যে ইম্পর্টেন্ট টপিক্স, ইম্পর্টেন্ট ফর্মুলা, দেখো শর্ট নোটস কীভাবে বানাতে হয় সেটা যদি কারো জানা না থাকে তাহলে বা কমেন্টসে জানিও, তাহলে সেই সংক্রান্ত ভিডিও একটা আমি বানিয়ে দেবো। ওকে, তো সেই শর্ট নোটসটা তোমাদের কি হেল্প করবে, যখন 3 মাস হয়ে যাবে তো চতুর্থ মাসে তোমরা রিভিশন করবে শর্ট নোটস থেকে। হ্যাঁ, কোনো কনসেপ্ট একদম ভুলে গেলে সেটা আবার দেখে নেবে, বাট শর্ট নোটস থেকে সেটা রিভিশন করবে। আর হ্যাঁ, ধরো একটা সাবজেক্ট পড়লে তারপরে 4টা সাবজেক্ট পড়েছো, সেই একটা সাবজেক্ট 4টা সাবজেক্ট পড়ার পর ভুলে যাবে, তো সেই জন্য সেই সাবজেক্টটাকে মাঝে মাঝে রিভিশন করতে থাকবে। এবার এইভাবে 3 মাস চলবে, শর্ট নোটসও তোমাদের তৈরি হয়ে যাবে। লাস্ট 1 মাস তোমরা টেস্ট সিরিজ দেবে। দেখো টেস্ট সিরিজ আমি বলবো রোজ দাও, কারণ সেই টেস্ট সিরিজ দিলে কি হয়, তোমার সাবজেক্ট রিভিশন হয়, কোন যে টপিকটা ছেড়ে গেছে সেটা তোমাদের জানা হয়ে যাবে যে আরে এই টপিকটা বেঁচে রয়ে গেল। অনেক সময় কি হয়, সাবজেক্টগুলো পড়ে নিলেও এমন কিছু কিছু টপিকস লুকিয়ে থাকে যেটা হয়তো সেই সাবজেক্ট রিলেটেড বা তুমি যেখান থেকে পড়েছো সেখানে পড়ায়নি, তো সেটা টেস্ট সিরিজ থেকে তোমার জানা হয়ে যাবে, সেই জিনিসটা রিভিশন হয়ে যাবে। তো সেক্ষেত্রে কী হবে, এক্সামের আগে তোমার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, কোনো কিছু বাকি থাকবে না, নতুন টপিক, ইম্পর্টেন্ট টপিক সব কিছু রিভিশন হয়ে যাবে। তো প্রথম 3 মাস কনসেপ্ট বিল্ড, 1 মাস তোমরা ভালো করে সেটা টেস্ট সিরিজ দেবে, এবং এপ্রিলে যে টাইমটা পাবে সেটাতেও টেস্ট সিরিজ দেবে, সেটাতে বোনাস টাইম তোমরা পাচ্ছ, সেখানে টেস্ট সিরিজ অ্যান্ড রিভিশন চলতে থাকবে। তো এইভাবে হবে তোমাদের পারফেক্ট প্রিপারেশন। এইভাবে তুমি যদি সিনসিয়ারলি প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা দিয়ে যতটা তুমি টাইম পাচ্ছ সেটা ভালোভাবে ইউটিলাইজ করে 4 মাস কন্টিনিউয়াস তুমি যদি লেবার দাও, ঠিক আছে, ডেডিকেটেডলি, তোমার সিলেকশন কেউ আটকাতে পারবে না। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই প্রিপারেশনের মাঝে অনেক সময় তোমাদের ডিমোটিভেট মনে হতে পারে আরে এই সাবজেক্টটা হচ্ছে না, কি হবে। দেখো প্রিপারেশন মাঝে ছাড়বে না, যখন যুদ্ধ শুরু করেছো যুদ্ধ শেষ করবে। আর হ্যাঁ, এই 4 মাস তোমরা নিজেদেরকে আইসোলেট করে নাও। সামাজিক যে কোনো অনুষ্ঠান, কার বিয়ে বাড়ি আছে, দাদার বিয়ে, দিদির বিয়ে, অবভিয়াসলি সেগুলো লাইফে ইম্পর্টেন্ট, বাট সেগুলো পরে ইম্পর্টেন্ট। এই 4 মাস যদি তুমি ভালো করে দিয়ে দাও, তোমরা ভবিষ্যতে যে কিছু ফাংশন ভালোভাবে তোমরা এনজয় করতে পারবে। তাই বললাম 4 মাস তোমরা পুরো নিজেদেরকে আইসোলেট করে নাও। আমি যে জিনিসগুলো বললাম সেগুলোর ওপর ফোকাস করো, এবং ওয়ান ডাইরেকশনাল এই এক্সামটাকে মাছের চোখ করে তোমরা সেই লক্ষ্য ভেদ করার চেষ্টা করো। আর হ্যাঁ, আরেকটা কথা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো, এই ভিডিও থেকে অনেক কিছু তারাও জানতে পারবে। এবং হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো তোমাদের সাপোর্ট পেলে আমারও মোটিভেশন আসে এই ধরনের আরও ভিডিও বানানোর। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ আ নাইস ডে। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না।